তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। কালই সবেমাত্র মধুপুর থেকে ফিরেছি। কদিন গ্রামে সবুজের মাঝে কাটিয়ে এসে শহরটাকে বেশ কিছুটা অচেনাই মনে হচ্ছে। ব্যোমকেশের মেজাজটাও বেশ ফুরফুরে আছে দেখছি। চেয়ারে আরাম করে বসে আনমনে একটা রবীন্দ্রসঙ্গীতের সুর গুনগুন করছে। আমারও জানি না কেন কাজে ঠিক মন বসছে না। একটা গল্প নিয়ে বসেছিলাম, না, লেখায় মন কিছুতেই বসাতে পারলাম না। এখন চেয়ারে বসে সিলিংয়ের দিকে চেয়ে আনমনে আকাশ পাতাল ভাবছি আর কি। আসলে অনেক সময় এরকমটা হয় যে আমরা কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি না, কিন্তু অনেকগুলো খাপছাড়া বিষয়ে একসঙ্গে খিচুড়ি পাকাতে থাকে মাথায়। এখন ঠিক আমার সেরকমটাই ঘটছে। ঘোর ভাঙল টেলিফোনের শব্দে। আমি অপেক্ষা করছিলাম ব্যোমকেশের ফোনটা তোলার জন্য, কিন্তু না, ওর ফোনটা তুলতে যাবার কোনো উদ্যোগই দেখলাম না। এদিকে আমিও ফোনটা তুলছি না দেখে ব্যোমকেশ বলল, অজিত, ফোনটা বেজে বেজে যে ক্লান্ত হয়ে গেল। দেখো কার এত দরকার পড়লো। না, ল্যাথটা যে শুধু আমাকেই পেয়ে বসেছে এটা মিথ্যা। ওটা সমানভাবে ব্যোমকেশকেও কাবু করেছে। অগত্যা আমি উঠে গেলাম। এখন এত সকাল সকাল কার কি দরকার পড়ল কে জানে। ফোনটা তুললাম, ওপার থেকে কথা এলো। হ্যালো, ব্যোমকেশবাবু কথা বলছেন? না, আমি ওর বন্ধু অজিত বলছি। আপনি কে কথা বলছেন? কি দরকার ছিল বলুন? আমি সুতপা বসাক কথা বলছি। একটা কেসের ব্যাপারে দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, একটু ধরুন, আমি ব্যোমকেশকে পাঠিয়ে দিচ্ছি। এই ঘরে এসে আমি কেসটার ব্যাপারে বলতেই যাচ্ছিলাম, প্রথমে ওই বলে উঠল, আবার কেস? বলে একটু জোর করেই যেন উঠে গেল চেয়ার থেকে। এই ঘটনাটা নতুন, মানে ব্যোমকেশ কেস আসার জন্য বিরক্ত হচ্ছে না, এটা তো মোটেই ভালো লক্ষণ নয়। মিনিট পাঁচে কথাবার্তা চলল ফোনে। তারপর ঘর থেকে ব্যোমকেশের পায়চারির শব্দ ক্রমাগত আসছিল। আরও মিনিট খানেক এরকম চলার পর ব্যোমকেশ এ ঘরে এলো। এসেই চেয়ারটা টেনে বসে পড়েই বলল, না, বুঝলে অজিত, যখন আমরা একটা কেসের জন্য হাপ ইত্তেশ করে বসে থাকি তখন ওটা দেখা পাওয়া যায় না। আর এখন দেখো। কি ব্যাপার বলো তো? ব্যোমকেশের মগজের খেলা আবার কবে থেকে খারাপ লাগতে লাগলো? আর যদি ইচ্ছে না হয় তবে না করে দাও না কেসটার ব্যাপারে। ওটাই তো ব্যাপার অজিত। হ্যাঁ, একটু ফাঁকা থাকতে চেয়েছিলাম বটে, কিন্তু এখন একটা কেস যখন এসেই গেছে এটাকে হাতছাড়া করতেও মন চাইছে না। হয়তো এমনটা করলে পরে আফসোস করব। আর এই ধরনের কেসও অনেক দিন পাইনি অজিত। কি বলো, অন্য ধরনের কেস? না, অতটাও সাধারণ নয়। গত কয়েক মাস ধরে পরপর খুন, জখম এসবের পিছনে ঘুরে গেছি। এটা একটু অন্য স্বাদের কেস। হিরে বসানো হাড়ের অন্তর্ধান রহস্য সমাধান করতে হবে অজিত। আর মক্কেলের অর্থনৈতিক অবস্থাও বেশ। আচ্ছা, তা পুরো ব্যাপারটা আসলে কি? উফ, এখন না বন্ধু, ওটা রাস্তাতেই সারা যাবে। নাও, প্রস্তুত হয়ে নাও। এখনই? শীঘ্রস্য শুভম। মক্কেলের বাড়ি এই কলকাতাতেই, জোর আধ ঘন্টা দূর হবে। বলেই ব্যোমকেশ ও ঘরে চলে গেল। আর কি, আমার ল্যাদ খাওয়া উঠল মাথায়। আমিও তৈরি হতে লাগলাম। এখন আমরা ট্যাক্সিতে। ব্যোমকেশ হাওড়া চৌমাথা যাবার নির্দেশ দিয়েছে ড্রাইভারকে। আচ্ছা, এবার বলো তো পুরো ব্যাপারটা। ব্যাপার নিতান্তই সোজা অজিত। বাড়ি থেকে ডায়মন্ড নেকলেস গায়েব হঠাৎ। কে নিয়েছে, কখন নিয়েছে কিছুই জানে না কেউ। কে নিতে পারে সেটাও বলতে পারছে না। চুরির দিন কে কে ছিল বাড়িতে? বাড়িতে এমনিতে লোক বলতে আছে ওই মহিলা, ওনার স্বামী, এক ছেলে
একজন ভৃত্য আর একজন পাহারাদার। ওখানে গিয়ে ভালো করে সবটা জানতে হবে ব্যাপারটা। তাহলে এখন ব্যোমকেশের হাতে কোনো ক্লু নেই, তাই না? হ্যাঁ, তবে একটা ব্যাপারে বোঝা গেছে যে সুতপা বসাকের স্বামীর সংসারের প্রতি সেরকম নজর বা দায় দায়িত্ব মোটেই নেই। একটু উদাসীনতার ভাব, যেন একটা কেমন ছাড়া ছাড়া ভাব। এরকম তখনই হয়। পরকীয়া? একদম, সাবাস অজিত। এই না হলে ব্যোমকেশ বক্সী সহকারী। কিন্তু কেন এরকম ভাবার কারণ কিছু আছে নাকি? হ্যাঁ জানি, মহিলা পুরুষের অধিকার সমান সমান, কিন্তু এইসব ক্ষেত্রে ফোন কলটা বাড়ির কোনো কর্তার পক্ষ থেকেই আসা উচিত। আর তাছাড়া মহিলার কথাবার্তায় বুঝলাম উনিও ওনার স্বামীর প্রতি কেমন একটা অসন্তুষ্টির মতো ভাব। আমি যখনই কিছু জিজ্ঞাসা করি ওনার স্বামীর সম্বন্ধে কেমন যেন অদ্ভুত রকম ভাব দেখিয়ে ওঠেন। ওদের সম্পর্কের মাঝে কিছু তো একটা ব্যাপার আছেই। দেখো, এরকমটা হয়েই থাকে ব্যোমকেশ, এটা স্বাভাবিক ব্যাপার। বিয়েটা করো না আগে, তারপর তুমিও বুঝবে। মানে কি বলতে চাইছো বন্ধু? সত্য সন্ধানের থেকেও সংসার করাটা কঠিন জিনিস? আপাতত ওরকমটাই মনে হচ্ছে। তারপর বলতে পারছি না কিছু, কারণ ওটার অভিজ্ঞতার ব্যাপারে আমিও তোমার জায়গাতেই দাঁড়িয়ে আছি। বেশ ভাবার বিষয় কিন্তু বন্ধু। আমরা পৌঁছে গেছি চৌমাথায়। ট্যাক্সিওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে একটা গলির ভেতরে এগিয়ে চললাম। প্রায় 15 মিনিট হাঁটার পর জিজ্ঞাসা করলাম, ও এই যে সত্যান্বেষী বাবু, আমরা ঠিক রাস্তাতেই চলেছি তো? একদম, তার বলতে অধৈর্য হয়েও না বন্ধু, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ফোনে সমস্ত রাস্তাই জেনে নিয়েছিল এই সত্যান্বেষী। আরও মিনিট খানেক হাঁটতে হলো আমাদের। একটা বেশ বড়ই সিংহদ্বারের কাছে এসে দাঁড়িয়ে পড়ল ব্যোমকেশ। এটাই কি ব্যোমকেশের মক্কেলের বাড়ি? দরজার গায়ে ফলকে দেখলাম নাম খোদাই করা আছে, বসাক ভবন। কেসটার কথা কিছু বলা যায় না। ওটা থেকে আমরা আমার গল্পের জন্য একটা প্লট পাবো কি না পাবো না তা নিয়ে অতটা নিশ্চিত নই। হ্যাঁ, তবে ব্যোমকেশের লক্ষ্মী লাভ বেশ ভালো মতোই হতে পারে। গেটে পৌঁছতেই একজন লোক বেরিয়ে এসে দরজা খুলল, সম্ভবত ওয়াচম্যান। আপনারা কে মশাই? কি? এতটা বলে লোকটা একটু থেমে গেল হঠাৎ। তারপর কিছুটা ইতস্তত করেই বলে উঠল, আচ্ছা, আপনি কি ব্যোমকেশ বক্সী? হ্যাঁ, হতেই হবে। আর আপনি তো অজিতবাবু। হ্যাঁ, আপনার মালিকের ডাকেই আসা। তা এখন একটু দেখা করা যায়? আসুন আসুন, দিদিমণি ভিতরেই আছেন। তা আপনার নামটা কি তাহলে? আগে হারাধন দাস। আসুন আমার সাথে। হারাধনই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসছে। রাস্তা দেখিয়ে বলছি কারণ এটা যে ধরনের বাড়ি, এতে এখন এই ভদ্রমহিলা কোথায় থাকেন সেটা বোঝা খুবই মুশকিল। উঁচু দেয়ালের বন্ধনীর মাঝে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো বিচ্ছিন্ন বাড়ি অবস্থান করছে, আর তার মাঝে রয়েছে কিছু সবুজের সমারোহ। বাড়িটার সর্বত্রই বিরাজ করছে নানা রকমের গাছ, পেয়ারা, জাম, কাঁঠাল থেকে আরম্ভ করে আরও কত কি। ফুলের গাছের কথা না হয় বাদই দিলাম। সত্যি খোদ কলকাতায় এইরকম একটা বাড়ির মালিক হওয়া কিন্তু কম কথা নয়। তাছাড়া কলকাতার আর এতটা সবুজের উপস্থিতি কোথায় বা আছে? ব্যোমকেশ আমার কানের কাছে মুখ এনে বলল, না, এরকম বাড়ি থেকে কোনো কিছু চুরি করে পালানো সহজ ব্যাপার না। ভেতরের লোক নিশ্চয় জড়িত থাকবে এর সাথে। আমি আর ব্যোমকেশ বৈঠকখানায় বেশ কিছুক্ষণ বসে, ব্যোমকেশ চেয়ারে বসে চঞ্চলভাবে পা দুলিয়ে চলেছে। এমন সময় এক মহিলা কণ্ঠের আওয়াজ পেলাম। সুতপা বসাক বেশ নিঃশব্দেই ঘরে প্রবেশ করেছে। অপেক্ষা করানোর জন্য ক্ষমা করবেন। আসলে কি জানেন তো, পুরো বাড়িটার দায় দায়িত্ব আমার কাঁধেই। সব কিছু সামলে উঠতে বেশ হিমশিম খেতে হয়। আমাকে চিনতে পেরেছেন আশা করি। আমি সুতপা বসাক। আমি ফোনটা করেছিলাম। না না, বেশিক্ষণ নয়, এই মিনিট খানিকই বসেছিলাম মাত্র। আমাদের পরিচয় পর্ব সারা হলো। মহিলা আমাদের দেখে বেশ খুশি, বোঝাই যাচ্ছে। উনি খবরের কাগজে ছবি দেখেছিলেন আমাদের, সামনাসামনি এই দেখা।
আমি তো কিছু ইতস্ততই করছিলাম যে আপনারা এত বড় মাপের গোয়েন্দা আমার এই সামান্য চুরির কেসটা কি নেবেন? আমি গোয়েন্দা তো নই, আমি সত্যান্বেষী। সত্য উদ্ঘাটন করাই আমার কাজ, তা সে যে ধরনের সত্য হোক না কেন। অজিতবাবু, আমি আপনারও লেখা অনেকগুলোই পড়েছি, বেশ লেখেন আপনি। ওই আর কি, পুরো নামটাই তো ব্যোমকেশের জন্যই, ওর কেসগুলোই তো সব। হ্যাঁ, সে তো অবশ্যই। গোয়েন্দা গল্পগুলো আপনার সেরা। ওটা ছাড়া আপনার বাকি লেখাগুলো মন্দ কি? আপনার সব লেখাগুলোর ভাবটাই আলাদা। আমি সৌজন্যমূলক একটু হাসলাম। আচ্ছা, পুরো ব্যাপারটা প্রথম থেকে বলুন তো একবার। অর্থাৎ কখন ঘটলো, বুঝলেন কখন, কে কে উপস্থিত ছিল সেই সময় বাড়িতে, কাউকে সন্দেহ হয় কি না, এই সমস্ত কিছু বলুন। হ্যাঁ, সেসব তো হবেই। দাঁড়ান, আগে চাটা নিয়ে আসি, তারপর না হয় এসব হবে। ইতিমধ্যেই চা এসে গেল। ব্যোমকেশ চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, তা সুতপা দেবী, এবার পুরো ব্যাপারটা শোনা যাক। ঘটনাটা দুদিন আগের। বাড়িতে ছেলে স্বামী কেউই ছিল না। রাতে একটা অনুষ্ঠান বাড়িতে যাবার কথা ছিল, ওই জন্য কিছু গয়নাগাটি বার করে রাখা ছিল বাইরে। দুপুরবেলা আমার কি মনে হলো, আমি গয়নাগুলো দেখে আসতে গেলাম। গিয়েই দেখি, ওমা, সবই আছে, কিন্তু মাছ থেকে ওই হিরে বসানো হারটা গায়েব। বাড়িতে সে সময় আর কে কে ছিল? কাজের লোকেদের মধ্যে কেউ কি ছিল সে সময়? থাকার মধ্যে ছিল পাহারাদার হারু আর নয়ন। ড্রাইভার তো সুপ্রতিমের সাথেই গিয়েছিল। নয়নকে? ও এ বাড়ির কাজের লোক, প্রায় বছর 5 হলো এ বাড়িতে কাজ করছে। এখন পরিবারের একটা অংশ হয়ে গেছে, এরকমই বলতে পারেন। কাউকে সেরকম সন্দেহ হয় কি? বুঝলেন ব্যোমকেশবাবু, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে কোনো কিছু এবারে থেকেই চুরি যেতে পারে। আমার কোনো ধারণাই নেই যে কে এটা করতে পারে। আচ্ছা, চুরিটা আসলে হয়েছে তো? এরকমটা হয়নি তো যে হারটা অন্য কোথাও রেখে ভুলে গেছেন? বাড়িতে বলেছেন হারটা চুরি যাবার কথাটা? মানে আপনার স্বামী বা ছেলে কেউ জানে ঘটনাটা? হ্যাঁ, সবাই ঘটনাটা জানে, কিন্তু ব্যোমকেশবাবু, আমার ভুল হবার কোনো কথাই নয়। আমার সম্পূর্ণ পরিষ্কার মনে আছে, ড্রয়ারেই রেখেছিলাম ওটা। আচ্ছা বেশ, এই ড্রয়ারটা কি দেখা যায় একবার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনারা আসুন আমার সাথে। আমি আর ব্যোমকেশ সুতপা দেবীর পিছু নিলাম। ঘরটা দোতলায়, শয়নকক্ষই বোধ হয় এটা। ঘরে একটা সাবেকি খাট, আলনা, একটা মস্ত আয়না আর একটা ছোট গোছের আলমারি, এছাড়া তেমন আর কিছু নেই। এটাতেই কি রাখা ছিল হারটা? এখন তো দেখছি এটা তালা দেওয়া আছে। চুরি হবার পরে কি এটা করা হয়েছে নাকি? হ্যাঁ, এটা থেকেই চুরিটা হয়েছে। আগে কোনো দিন এমনটা হয়নি। ঘর থেকে জলজ্যান্ত জিনিসটা গায়েব হয়ে গেল। চুরি যাবার পর বাধ্য হয়েই তালা লাগিয়েছি। ব্যোমকেশ এরপর বেশ কিছুক্ষণ ঘরটার চারিদিকটা ঘুরে ঘুরে দেখল। একটা ছোট্ট কোণাও বাদ রাখল না প্রায়। এরকমভাবে প্রায় 15 মিনিট কাটানোর পর ব্যোমকেশ মুখ খুলল। ঠিক আছে, আজ এই অবধি থাক। বাড়ির পাহারাদার আর নয়ন দেবীর সাথে কথাবার্তাটা সেরে ফেলা যাক। আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ির আর সকলের সাথে জিজ্ঞাসাবাদ করেও তেমন কিছু পাওয়া যায়নি। নতুন কোনো তথ্যই নেই, সেই একই সমস্ত কথাবার্তা। আর বাড়ির অন্য সদস্য অর্থাৎ মহিলার স্বামী আর ছেলেদের সাথে তো কথা বলাই যায়নি। আমরা থাকাকালীন বাড়িতে ওদের একবারের জন্য হলেও টিকি পর্যন্ত দেখতে পাইনি। সুতপা দেবী জোরাজুরি করছিলেন যে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেই যেন ফিরি, কিন্তু এদিকে পুঁটিরাম রান্না করে রাখায় আমরা বাড়ি চলে এলাম। ব্যোমকেশ এখন খাতায় বসে কি সব নোট করছে, কেসটার বিষয়ে অবশ্যই,
কিন্তু আমি তো এটা বুঝলাম না যে এতে নোট করার মতো কি খুঁজে পেল ব্যোমকেশ। সেই তো চুরি হয়েছে, কিন্তু কে চুরি করতে পারে কারোর জানা নেই, সবাই বিশ্বস্ত। ব্যোমকেশ এই ঘরে আসতেই ওকে বললাম, এই যে তা এত কি নোট করা হচ্ছিল শুনি। আচ্ছা ব্যোমকেশ, কি মনে হচ্ছে তোমার, ঘটনাটা আসলে কি? ঘটনাটা নিতান্তই সাধারণ অজিত। তা সেটা শুধুমাত্র ব্যোমকেশ বক্সির কাছেই, আমার কাছে মানে অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে ওটা অতটাও সহজ নয় বন্ধু। ওটা শুধুমাত্র তোমার ভুল ধারণা অজিত, তুমিও জানো ব্যাপারটা। আমি একটুখানি ধরিয়ে দিলেই তুমিও বুঝতে পারবে ব্যাপারটা কতটা সহজ। তাহলে সেটাই করুন না সত্যান্বেষী মশাই। আচ্ছা বলো তো অজিত, কোনো মানুষ চুরি কখন করে? কখন আবার? যখন কারো টাকা পয়সার দরকার পড়ে তখনই। হ্যাঁ একদম। আর এই কেসটার কিছু বিশেষত্ব লক্ষ্য করেছো কি? আমি একটু ভাবার চেষ্টা করলাম কি বিশেষত্বের কথা বলছে ব্যোমকেশ। এটা তো সাধারণ একটা চুরি, এতে কি বিশেষত্ব থাকতে পারে? চোর শুধু হারটা চুরি করে নিয়ে গেছে, এই তো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। চোরের টাকার দরকার, এদিকে শুধুমাত্র হারটা চুরি করে পালিয়ে গেছে, আশেপাশের অন্য গয়নাগুলোতে হাত পর্যন্ত দেয়নি। কেমন চোর! ব্রাভো অজিত, ব্রাভো, এই তো বুঝেছো সবই। এবার বলো তো, এরকমটা করবার কি কোনো কারণ হতে পারে? কি কারণ বলো তো? চোর অর্থাৎ যে চুরিটা করেছে সে আর যাই হোক গরিব ঘরের নয়। জীবনে টাকা পয়সা সে দেখেছে, কোনো কিছু কারণে একসাথে অনেকগুলো টাকার দরকারেই চুরিটা করেছে। এবার অতিরিক্ত কিছু নেয়নি। হীরের হাড়ের পাশে থাকা গয়নাগুলোও সোনারই ছিল, তাও ওগুলোয় হাত দেয়নি। অর্থাৎ চোর জানতো হীরে বসানো হাড়টাই যথেষ্ট। কিংবা এও হতে পারে অজিত যে আদেও পয়সার জন্য চুরিটা করা হয়নি, অন্য কোনো কারণবশত হাড়টা দরকার হয়ে পড়েছিল চোরের, বা অন্য কোনো কারণও হতে পারে। মোদ্দা কথা, চোরের টার্গেট শুধুমাত্র ওই হাড়টাই ছিল। হ্যাঁ, সবটাই যদিও আমার অনুমান। হতে পারে এটাই ঘটেছে আসলে, আবার এও হতে পারে যে আমি পুরোপুরি ঠিক ভাবছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ব্যোমকেশের এই ভারী ভারী মাপের মন্তব্য শুরু হয়ে যেত আবার, তাই ওকে সুযোগ না দিয়ে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় চুরিটা আসলে কে করেছে? কিছুই বলা যায় না বন্ধু। এখন এতটুকু বুঝতে পেরেছি যে চুরিটা তুমি আর আমি করিনি, আর আমাদের দুজন ছাড়া প্রত্যেকেই সন্দেহভাজন। একজন সত্যান্বেষীর কাছে যার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ নেই, সেই সন্দেহভাজন। না, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে দেখছি। ইতিমধ্যেই ব্যোমকেশের শব্দবাণে বিদ্ধ হতে শুরু করেছি আমি। বিকেলে আমি ব্যালকনিতে বসে সিগারেটে টান দিচ্ছিলাম। পড়ন্ত সূর্যের আলোয় চারিদিকে আচ্ছন্ন, বেশ অদ্ভুত লাগছে দেখতে। নিচে রাস্তায় সোনালি রোদ মেখে লোকেরা যাতায়াত করছে, সে এক অপূর্ব দৃশ্য। না, সৌন্দর্য শুধুমাত্র যে গ্রামেরই হয় এটা একদমই ভুল কথা। প্রকৃতি মানেই সুন্দর, তা গ্রামেরই হোক কিংবা শহরের। হ্যাঁ, বলা হয়নি, ব্যোমকেশ এখন বাড়িতে নেই, নিজের হাত ব্যাগটা কাঁধে নিয়ে কোথায় যেন একটা বেরিয়েছে। অবশ্যই কেসটার ব্যাপারেই মনে হয়, কিন্তু কোথায় গেছে তা ঠিক আমি জানি না। শুধু যাওয়ার সময় বলল, অজিত, আমি একটু বেরোচ্ছি, ফিরতে সন্ধ্যা হতে পারে। তোমরা তো জানোই ব্যোমকেশের স্বভাব চরিত্র কেমন। এই কিছুক্ষণ হলো ফিরেছে, এখন ঘড়িতে বাজে 7টা। প্রত্যেকবারের মতোই ও প্রথমে 2-3 মিনিট পায়চারি করলো, তারপর নোটবুক বার করে কি সব লিখতে লেগে গেল। নতুন কি জানতে পারলো কি জানি। ব্যোমকেশ এই ঘরে আসতেই জিজ্ঞেস করলাম, তা সত্যান্বেষী বাবু কতটা এগোতে পারলেন? একেবারে 7 নগর অবধি। 7 নগর বলতে? হ্যাঁ, সবটাই যদিও আমার অনুমান। হতে পারে এটাই ঘটেছে আসলে, আবার এও হতে পারে যে আমি পুরোপুরি ঠিক ভাবছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ব্যোমকেশের এই ভারী ভারী মন্তব্য শুরু হয়ে যেত। আমি তাই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বললাম, আচ্ছা আচ্ছা, কি হয়েছে সেটা বলবে তো?
চোর কে তা জানতে পেরে গেছো কি? চুরিটা আসলে করেছে কে? জানো তো, বাঙালিরা অতিরিক্ত পরচর্চা প্রিয়। এই জন্যই বাঙালিকে আমার এতটা ভালো লাগে। প্রায় অর্ধেকের বেশি কেসেতেই এই প্রতিবেশীদের থেকেই পাওয়া তথ্যের ভিত্তিতেই অপরাধী শনাক্ত করা যায়। অপরাধী কে তা এখনই শনাক্ত করে ফেলেছো নাকি? হুম। উফ ব্যোমকেশ, তুমি তোমার হেয়ালি ছেড়ে আসল কথাটা কি বলবে এবার? অধৈর্য হয়েও না বন্ধু। অধৈর্য হচ্ছ কেন বন্ধু? ব্যাপারটা আসলে হচ্ছে যে এখন আমি ওই সুতপা বসাকের বাড়ির দিকে গিয়েছিলাম। তোমায় তো আগেই বলেছি যে আমার মনে হয়েছিল মহিলার সংসারে তেমন একটা শান্তি নেই। অজিত, আমি প্রথম থেকেই সঠিক ধরেছিলাম। আজ যে বসাকদের বাড়িতে গিয়েছিলাম অজিত, তুমি একবারও কি বাবা কিংবা ছেলের দেখা পেয়েছিলে ওখানে? পরে এখন বেরিয়ে প্রতিবেশীদের থেকে কি জানতে পারলাম জানো অজিত? সে এক মজার ব্যাপার। ব্যোমকেশের এটাই বদভ্যেস, লোককে অসম্ভব কৌতূহলী করে তুলতে ভালোবাসেও। কি জানলে? জানলাম হরনাথ বসাক আর নয়নতারার সম্পর্কের কথা, গোপাল ও মধুবালার সম্পর্কের কথা, আরও কত কি। এরা কারা বলো তো? সুতপা বসাকের স্বামী আর ছেলে কি? একদম বন্ধু। হরিহর হচ্ছে সুতপা বসাকের স্বামী, আর গোপাল হচ্ছে ওদের ছেলে। আর নয়নতারাকে তো বুঝতেই পারছো। এবার বলো তো মধুবনীকে? আমার এ সম্বন্ধে কোনোরূপ ধারণা ছিল না। বললাম, কে? ব্যোমকেশ সিগারেটে শেষ টানটা দিয়ে উঠে জালনা দিয়ে ওটাকে বাইরে ফেলে বলল, নয়নের মণি মধুবনী। আমি তো ব্যোমকেশের কথা শুনে একদমই অবাক। তবে কি নয়নতারা আর হরনাথ পোশাকের একজন মেয়েও আছে? ওই মধুবনী কি ওদের মেয়ে নাকি? না, আর ভাবা যাচ্ছে না। এ তো খুবই বাজে ব্যাপার দেখছি। ব্যোমকেশকে আবার এই কথাটা বলতে ও তো একেবারে হেসে খুন। খুব কষ্টে হাসি থামিয়ে বলল, বন্ধু, নয়নের মণি মধুবনী কথাটা আমি শুধুমাত্র মজা করেই বলেছিলাম। তুমি তো দেখছি। আমার কি দোষ ব্যোমকেশ? তোমার কবিতার ঠেলায় আমি তো ভেবেছিলাম নয়নতারা আর মধুবনীর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই ওটা বলেছিলাম। সম্বন্ধ তো অবশ্যই আছে অজিত। কেমন? কেমন বলতে, এই যে মধুবনী নয়নতারার মাসির মেয়ে। আর চুরির দিন মনে আছে তো অজিত? হঠাৎ আমার মনে পড়ে গেল কথাটা। চুরির দিন মধুবনী ওই বসাক বাড়িতে উপস্থিত ছিল। বললাম, চুরি হবার দিন মধুবনী ওই বসাক বাড়িতেই ছিল। ও আচ্ছা, তবে কি ওই চুরিটা করেছে? একদম নিশ্চিত না হলেও হ্যাঁ, ওর উপরে সন্দেহ তো আছেই। তাহলে কি করবে এরপর? না, আপাতত কিছুই করার নেই। যা করার কাল করা যাবে না হয়। সকালে উঠে দেখি বাড়িতে ব্যোমকেশের পাত্তা নেই। পুটিরামকে জিজ্ঞেস করে জানলাম মহাশয় ওকেও কিছু বলে যাননি। একটা ফোন এসেছিল, তাতেই নাকি হড়বড়িয়ে কোথায় যেন বেরিয়ে গেছে। এই ব্যোমকেশটাকে নিয়ে আর পারা গেল না। যাই হোক, তখন প্রায় 12টা বাজে। ব্যোমকেশ পায়ে পায়ে বাড়িতে এসে ঢুকলো। আমি বললাম, কি গো ব্যোমকেশ, কেস কি সলভ নাকি? হ্যাঁ, মধুবনী আর নয়নতারাকে পুলিশ গ্রেফতার করেছে। এইটুকু বলেই অলসভাবে কাঁধ থেকে ব্যাগটা টেবিলে নামিয়ে রেখে ঘরে ঢুকে গেল ব্যোমকেশ। কিভাবে প্রমাণ করলে সব? আমাকে ছাড়া নিজেই তো দেখছি একা কেস সলভ করে ফেললে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি যে অন্যবারের মতো এবারে যেন কেসটা সলভ হওয়াতে খুব একটা খুশি নয় ব্যোমকেশ। ব্যোমকেশ, কি ব্যাপার বলো তো? আমার জানি না কেন মনে হচ্ছে তুমি কেসটা সলভ করেও ঠিক খুশি না। ভুল হচ্ছে অজিত, মস্ত বড় ভুল হচ্ছে। নয়নতারা আর মধুবনী চুরিটা করেনি। পুলিশ ভুল লোককে নিয়ে গেছে সাথে। কেন? তুমি তো আগেই ওদেরকে সন্দেহ করেছিলে, এখন হঠাৎ কি হলো?
আচ্ছা, সকালে কার ফোন পেয়ে তুমি ওরকম হড়বড়িয়ে বেরিয়ে গেলে বলো তো? পুরো ঘটনাটা আমাকে একটু বলো না খুলে। সকালে সুতপা বসাকের ফোন পেয়েছিলাম। বলেছিলেন যে পুলিশ নাকি হাতে নাতে ধরেছেন মধুবনীকে, ওই চোর। তারপর আমি বসাক বাড়ি গিয়ে শুনলাম মধুবনীর বাড়ি থেকেই হারটা পাওয়া গেছে, আর চুরিতে সাহায্য করার কারণে নয়নতারাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। তা তোমার কেন মনে হচ্ছে যে ওরা চুরিটা করেনি? মধুবনীর বাড়ি সার্চ করার কথা পুলিশকে কে বলেছিল আন্দাজ করতে পারছো? না, কে বলেছিল? সুতপা দেবী। কি বলছো ব্যোমকেশ? ওনার নিজের হার উনি নিজেই চুরি করেছিলেন? আমি তো মোটেই তা বলছি না অজিত। আমার কথার অর্থ হলো হারটা আসলে চুরিই হয়নি কোনোদিন। মানে নিজেই লুকিয়ে রেখেছিলেন নাকি? আমি আরও কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই একটা কথা আমার মনে পড়ে গেল। সুতপা বসাকের স্বামী আর ছেলের সাথে নয়নতারা আর মধুবনীর সম্পর্ক ছিল, আর এই কথাটা সুতপা বসাক জানতে পেরে যায়নি তো কোনোভাবে, আর সেই জন্যেই এই চুরির অপবাদ দেওয়া। এটার কথাই কি বলছে ব্যোমকেশ? আমি আমার এই আশঙ্কার কথা ব্যোমকেশকে বললাম। একদম এটাই আমার সন্দেহ। খটকাটা আমার এখানেই অজিত, খটকাটাই এখানে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা প্রমাণ করবে কিভাবে? ব্যোমকেশের উত্তর দেবার আগেই ও ঘরের ফোনটা বেজে উঠল। ব্যোমকেশ প্রায় এক প্রকার ছুটেই যেন ফোনটা ধরতে গেল। মিনিট দুয়েক পর ফোনটা রেখে ব্যোমকেশ প্রবেশ করলো ঘরে। এই যে, কার ফোন ছিল বলো তো? রাখালবাবু ফোন করেছিলেন। নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাব? প্রশ্ন পড়ে, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। অতঃপর কী বা করা, চুপচাপ তৈরি হয়ে ট্যাক্সিতে বসে পড়লাম। এখন কে খুন হয়েছে, কোথায় হয়েছে, খুনটা এই কেসের সঙ্গে সম্পর্কিত কিনা কিছুই আমার জানা নেই। ব্যোমকেশকে জিজ্ঞাসা করেও লাভ নেই। যাই হোক, ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো এক প্রকার অসম্ভবই বলা যায়। এখন একটাই উপায়, ধৈর্য ধরা। ঘটনাস্থলে পৌঁছলেই হয়তো সব পরিষ্কার হবে। এই কিছুক্ষণ হবে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সুতপা বসাকের বাড়ি। খুন হয়েছেন খোদ সুতপা বসাকই। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনটা করা হয়েছে। খুন করার পর খুনি বালিশটা পর্যন্ত মুখ থেকে সরিয়ে যায়নি, রাখালবাবুই এসে ওটা সরান। স্বামী হরিহর বসাক, উনি ফোন করেছিলেন থানায়। রাখালবাবুর আদেশেই মৃতদেহকে হাত লাগায়নি কেউ। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আপনার কি মনে হচ্ছে কাজটা কার? মনে হওয়ার আর কি আছে মশাই, মধুবনী এই কাজটা করেছে। আমি তো অবাক, এ কি করে হতে পারে? ও তো জেলে ছিল, ওর পক্ষে এটা কিভাবে সম্ভব? ব্যোমকেশ বলল, এর মানে কি? আচ্ছা, ওকে কি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সুতপা বসাকে ছেলে এসেই ওকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল, আর হতচ্ছাড়া এইভাবে খুন করে ওদের উপকারের প্রতিদান দিল। খুনের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেছে কি ওর বিরুদ্ধে? না, তা এখনো পাওয়া যায়নি, কিন্তু শীঘ্রই পাওয়া যাবে। কিন্তু কি জানেন তো ব্যোমকেশবাবু, ওই মধুবনীকে গ্রেপ্তার করবার জন্য আমার কোনো প্রমাণই লাগবে না। আচ্ছা, আপনি তাহলে ওকে চুরির দায়েই জেলে রাখবেন ঠিক করেছেন? আগে হ্যাঁ, ওকে কাল ওই মধ্যস্থতার মাধ্যমেই ছেড়ে দেওয়া হয়। কোনোরূপ পেপার ওয়ার্ক করা হয়নি ওকে ছাড়ার জন্য। আর আমি বলি কি জানেন তো ব্যোমকেশবাবু, আপনি ওকে ডিফেন্ড করাও বন্ধ করুন। ওর মতো চোর ও খুনিকে আপনার বাঁচাতে চাইবার মানে তো ঠিক আমি বুঝতে পারছি না মশাই। আগেরবারও চুরি করবার জন্য গ্রেপ্তার করবার সময় আপনি ওর হয়েই কথাবার্তা বলছিলেন। আমার উদ্দেশ্য একটাই রাখালবাবু, সত্যের খোঁজ করা। মিথ্যার যে প্রতিবাদ আমায় করতেই হবে। মানে কোন সত্যির কথা বলছেন বলুন তো মশাই? সময় এলেই প্রমাণসহ আপনার কাছে সেই সত্যিটা নিয়েই উপস্থিত হব। কি জানেন তো, আমার পদ্ধতিটা একটু আলাদা। প্রমাণ ছাড়া কারোর বিচারে আমি আগ্রহী নই। ব্যোমকেশকে এতটা রেগে যেতে কোনোদিনই দেখিনি। এই যেন এক অন্য রূপ। ব্যোমকেশ আবারও ওই উপরের ঘরটাতে এসেছে, খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু দেখছে।
বলে রাখা ভালো যে ঘরটা থেকে হিরে বসানো গয়নাটা চুরি হয়েছিল, এই খুনটাও সেই একই ঘরেই হয়েছে। খানিকক্ষণ আগে আমরা বাড়ি ফিরেছি। ব্যোমকেশ এখনও বেশ চিন্তিত, আর ওর নোটবুকটা নিয়ে পড়েছে। বারবার পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে কী সব লিখছেও। আমি আর ওকে ঘাঁটাইনি, ব্যালকনিতে বসেছিলাম। আকাশের দিকে তাকিয়ে এই কেসটার সম্বন্ধেই চিন্তা ভাবনা করছিলাম। কখন যেন ব্যোমকেশ পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। হঠাৎ আমার কাঁধে হাত রাখলো। কিছুটা বুঝতে পারছি, বুঝছ অজিত? ব্যোমকেশ, তোমার কি মনে হচ্ছে বলো তো? খুনি কে? আমার আগে করা ধারণাটা একদমই ভুল ছিল। হারটা চুরি হয়নি আসলে, তবে আমার মন বলছে বন্ধু, খুনি গণেশই। কি বলছো কি? ছেলে নিজের মাকে খুন করবে? কিন্তু এরকমটা কেন করবে? একটা কথা আছে, শুনেছ তো? প্রেমে আর যুদ্ধে সব কিছু করা চলতে পারে। ব্যাপারটা আমি সমর্থন না করলেও এটাই বাস্তব অজিত। এই কথাটাই সত্যি দাঁড়িয়েছে বাস্তবে। তার মানে তুমি বলতে চাইছো যে মধুবনী অর্থাৎ প্রেমিকাকে চুরির অপবাদ দেওয়ার কথা জানতে পেরে মাকে খুন করে বসলো গণেশ? আমারও তো মনে হয় এটাই ঘটেছে। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে তো হরনাথ বসাকেরও খুন করার মোটিভ ছিল, কারণ নয়নতারাকেও তো সাথে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর এটাও তো ওই সুতপা দেবীর মিথ্যা করার অভিযোগের কারণেই হয়েছিল, তাই না? হ্যাঁ, সে তো আছেই। আমি গণেশকে যে খুনি বলছি তার পিছনে কিন্তু একটা কারণ আছে। হ্যাঁ, এটা অবশ্যই কোর্ট কিংবা থানায় কোনো প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না। কি প্রমাণ বলো তো? গন্ধ। অজিত, তুমি সুতপা বসাকের মৃতদেহের কাছ থেকে কি কোনো ধরনের সুগন্ধ পেয়েছো? ভালো করে মনে করে বলো তো। গন্ধটা কিন্তু ভোলার নয়, একটা কড়া আতুরের গন্ধ। হ্যাঁ, সেটা খেয়াল করেছি, কিন্তু ওতে কি প্রমাণ হয়? আমি আসার সময় এক ফাঁকে গণেশের ঘরে একবার ঢুকেছিলাম। ওই একই গন্ধের আতর টেবিলে রাখা ছিল, আর গণেশ ব্যতীত হরিহর বাবু কিংবা অন্য কারোর থেকে ওই আতরের গন্ধ পাওয়া যায়নি। তাই আর তাছাড়া ওর কাছে মোটিভও ছিল। এরপর একটা সিগারেট ধরালো। আমি বললাম, আচ্ছা মানলাম যে ওই গণেশই খুনি, কিন্তু তুমি এটা প্রমাণ করবে কিভাবে? ভাবতে হবে কিছু অজিত, কিছু ভাবতে হবে নিশ্চয়ই। রাতে আর বেশি দূর কথা এগুলো না, শরীরটা বেশ ক্লান্তই ছিল। বিছানায় শোবার সাথে সাথেই ঘুমে ঢলে পড়লাম। সকালে উঠে দেখি ব্যোমকেশ খবরের কাগজ পড়ছে। না, বেশ বেলা হয়ে গেল দেখছি। ব্যোমকেশ আমাকে দেখেই বলে উঠল, সুপ্রভাত বন্ধু। ওর ভাবগতিক তো দেখছি বেশ ফুরফুরেই। হ্যাঁ, নিশ্চয়ই ও কেসটার কিছু একটা সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে, না হলে ব্যোমকেশের হাবভাব অন্যরকমই হতো। আমি জিজ্ঞাসা করলাম, কি গো, কিছু ভেবে পেলে গণেশকে অপরাধী প্রমাণ করার বিষয়ে? না বন্ধু, গণেশকে অপরাধী প্রমাণ করতে মোটেই অতটা বেগ পেতে হবে না। আমাদের কাছে আরও একটা প্রমাণ আছে। কি সেটা? ধৈর্য ধরো বন্ধু। এত তাড়াতাড়ি রহস্যের সমাধান করে দিলে তোমার মস্তিষ্কের বিকাশ ঘটবে কিভাবে? তুমি তো ছিলে আমাদের সাথে ওই ক্রাইম সিনে। আমি যা দেখেছি তুমিও তাই দেখেছ। খোঁজার চেষ্টা করে দেখো তো খুঁজতে পারো কি না। না, আর কিছু লাভ নেই জিজ্ঞাসা করে। এতটা মশকরা করছে মানে ওর কেসটা সলভ হয়ে এসেছে। এইরকম সময় ওর ইচ্ছের বিরুদ্ধে মুখ থেকে কথা বার করা ভাবাই যায় না। আমি ওর কাছ থেকে এখন আর নতুন কিছু শুনতে পারবো সেই আশা ছেড়েই দিয়েছি। নিজেই ভাবতে চেষ্টা করলাম, কি প্রমাণের কথা বলছে ব্যোমকেশ। কিছুক্ষণ আকাশ পাতাল ভাবার পর কিছুই মাথায় এলো না। ব্যোমকেশকে মাঝে মাঝে বলতে শুনেছি,
সত্যান্বেষণে তীক্ষ্ণ বুদ্ধির থেকেও বেশি দরকারি বস্তু হলো পর্যবেক্ষণ শক্তি। কতটা ধৈর্য ধরে তুমি কোনো জিনিস বা ঘটনাটা ভাবতে পারছ অনুবেক্ষণিক দৃষ্টিতে। আর আমি এখানেই মার খেয়েছি একেবারে, কারণ ব্যোমকেশ যখন ঘরটা তার চারপাশ ভালো করে দেখছিল, তখন আমি ওই পর্যবেক্ষণ ছাড়া বাকি সব কাজগুলো করতেই ব্যস্ত ছিলাম। তাই ব্যোমকেশের সাহায্য ছাড়া কোনো প্রমাণ আবিষ্কার করা না আমার কম্য নয়। দুপুর হতে কিছুটা বাকি আছে। ব্যোমকেশ এসে বলল, অজিত, তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। কোথায় যাচ্ছি? বসাক বাড়ি? আজ কেসটাকে শেষ করতেই হবে। আমরা বসাক বাড়ি পৌঁছে গেছি। দেখি সবাই বাড়িতেই উপস্থিত আছে, রাখাল বাবুও। মশাই, আপনি বললেন তাই সকলকে থাকতে নির্দেশ দিলাম। চলুন দেখি আপনি কি নতুন সত্য প্রকাশ করেন। আজ একজন নতুন মানুষকে দেখলাম। হ্যাঁ, ওই হচ্ছে গণেশ বসাক। বারে বারে উসখুস করছিল, স্বভাবতই খুব বিরক্ত বোঝা যাচ্ছে। ব্যোমকেশ আসতে রাখাল বাবু সকলকে একসাথে হতে বললেন। সবাই বৈঠকখানাতেই বসে আছি। সবাই বলতে আছে হরিহর বসাক, গণেশ বসাক, অফিসার রাখাল বাবু আর আমরা দুজন। ব্যোমকেশ বলে উঠল, আজ সবাইকে যে জন্য ডাকা, সুতপা বসাকের খুনি কে তা আমি শনাক্ত করে ফেলেছি। ওটা আগেই করা হয়ে গেছে, এখন অপরাধী জেলেই আছে। আমার তো তা মনে হয় না হরিহর বাবু, তোমার কি মনে হয়? ব্যোমকেশ শেষ কথাটা গণেশকে উদ্দেশ্য করে বলেছে। গণেশ একটু তুতলিয়ে বলতে শুরু করলো, মধুবনী খুনটা করেনি, ও এই কাজ করতে পারে না। বাবা, তুই চিনিস না ওদের? তুই দেখেছিস তো হাটটা ওরাই চুরি করেছিল। জেল থেকে তুই জেদ করে ছাড়িয়ে আনলি, আর আর তোর মাকে এসে খুন করে গেল। কথাটা বলেই চোখ মুছলেন হরিহর। না, উনি চোরও নয় আর খুনিও নয়। তোমরা ওকে দোষী বানাচ্ছ ইচ্ছা করে। আমি এখনো ভাবছিলাম ব্যোমকেশের কাছে কি প্রমাণ আছে, কি দিয়ে ও গণেশকে দোষী সাব্যস্ত করবে। হরিহর গণেশের কথার কি একটা উত্তর দিতে যাচ্ছিলেন। ব্যোমকেশ ওকে থামিয়ে দিল, বলল, তা হরিহর বাবু, আপনি কাল চৌমাথার মোড়ে কার সাথে দেখা করতে গিয়েছিলেন? ব্যোমকেশের হঠাৎই প্রশ্নে হরিহর যেন একটু হকচকিয়ে গেলেন। একটু সামলে নিয়ে বললেন, না, কার সাথে দেখা করতে যাব? কি ব্যাপারে বলছেন বলুন তো? হরিহরই তা ভালো মতো বলতে পারবেন। কি? এবার একটা অবাক করা ঘটনা ঘটল। হরিহর বসাক হঠাৎ উঠে চলে যেতে লাগলেন। আমার অনেক কাজ আছে, এইসব খেলাধুলা করবার সময় নেই আমার। সুতপার আসল খুনি আগেই ধরা পড়েছে, এসব ফালতু নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আরে যাচ্ছেন কোথায়? আসল খুনির পরিচয়টা একটু জেনে যান। বসুন বসুন। শেষ কথাটা বেশ কঠিনভাবেই বললেন রাখালবাবু। আমার কাছে প্রমাণ আছে, কিন্তু আপনি ভালো চান তো যে খুনটা করেছে আগে থেকেই সামনে চলে আসুন। মানেটা কি? আমরা এখানে দুজনই আছি বাইরের লোক বলতে। আপনি কি বোঝাতে চাইছেন ব্যোমকেশ বাবু? আমরাই খুনি? আমরা খুন করেছি? দেখুন, মধুবনী খুনটা করেনি আমি জানি, কিন্তু খুনটা আমরাও করিনি। উনি যাই করেই থাকুক না কেন, আমার মা ছিল। আমি কিভাবে? আর বাকিটা বলতে পারল না গণেশ, ওর গলা ভারী হয়ে এসেছে। এ বিষয়ে হরিহর বাবু কিছু সাহায্য করতে পারবে বলে মনে হচ্ছে। খুনি কে তা ধরতে। আমি কি করব? আমার কেন জানি না মনে হচ্ছে ব্যোমকেশ যেন হরিহর বাবুকে বেশি টার্গেট করে কথা বলছে, কিন্তু খুনি তো গণেশ। তাহলে কি? ব্যোমকেশ বাবু, এভাবে হবে না। কেউই স্বীকার করবে না যে কে খুনি। আপনি বরঞ্চ প্রমাণটা দেখান। কিছু মনে করবেন না ব্যোমকেশ বাবু, আমি জানি আপনার কাছে কোনো প্রমাণই নেই।
কথা বার করবার জন্যই আপনি এইরকম প্রমাণ আছে অভিনয় করছেন। হ্যাঁ, ঠিক ধরেছ। অনেক কেসের ক্ষেত্রে এরকমটা করিও, কিন্তু বিশ্বাস করো আজ সত্যিই প্রমাণ আছে আমার কাছে। গণেশ চুপ করে গেল। ব্যোমকেশ ওর পাশ ব্যাগটা থেকে একটা সাদা কাগজ মতো কি একটা বার করলো, রাখালবাবুকে দিল, বলল, আচ্ছা গণেশ, তুমি তোমার বাবার হাতের লেখা আছে এমন কোনো কিছু থাকলে নিয়ে এসো তো। এদিকে হরিহর ছটফট করছিল কিছুক্ষণ থেকেই, এবার মুখ খুলল। এসব কি নাটক হচ্ছে? হাতের লেখা থেকে কিছুই প্রমাণ হয় না। ওটা ওটা মোটেই আমার হাতের লেখা নয়। আমরা তো এখনো বলিনি যে হাতের লেখাটা আপনার কি বা অন্য কারোর। হ্যাঁ, তবে এটার হাতের লেখা যার সাথে মিলে যাবে তার সামনে কিন্তু চরম বিপদ নাচ্ছে। হাতের লেখা তো যে কেউ নকল করতে পারে, তাতে তাতে কি প্রমাণ হবে? হাতের লেখা মিললেই বা কি? সে অনেক কিছুই হতে পারে। হরিহরবাবু, এখনো সময় আছে, সবটা স্বীকার করে নিন। চুপচাপ কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন হরিহরবাবু। ইতিমধ্যে গণেশ চলে এসেছে, ওর হাতে আরও চিঠি। রাখালবাবু ওটা নিয়ে বললেন, হ্যাঁ, একই হাতের লেখা। হরিহরবাবু, আপনি ধরা পড়ে গেছেন, আর মিথ্যে বলে কিচ্ছু লাভ নেই। বাবা, তুমি কি করে করতে পারলে এইসব নিজের লোককেই? গণেশ আর কথা বলতে পারল না, দু চোখ দিয়ে জল করাচ্ছে। হরিহরও নিজেকে সামলাতে পারল না, কেঁদে ফেলল। স্বীকার করুন বা না করুন, আপনি জেলে যাচ্ছেন, শাস্তি আপনার হচ্ছেই। তাই এসব কেন করলেন বলবেন। হ্যাঁ, এটা করলে আপনার শাস্তি কমানো হবে না ঠিকই, বুক থেকে একটা ভার নেমে যাবে। তো চাইলে বলতে পারেন কি জন্য করলেন এসব। আমি চাইনি যে গণেশের ওই মধুবনের সাথে সম্পর্ক থাকুক। ও ওকে বিয়ে করতে চেয়েছিল, তা আমি হতে দিতে পারতাম না। তাই ওকে প্রথমে চুরির দায়, শেষে খুনের দায় ফাঁসাতে নিজেই খুনটা করে ফেললে। তুমি জানতে যে স্বভাবতই দোষটা ওরই গাড়ি গিয়ে পড়বে, এর জন্য নিজের স্ত্রীকে খুন পর্যন্ত করে ফেললে। তোমাকে বাবা বলতে আমার লজ্জা লাগছে। হ্যাঁ, এই জন্যই আমি খুন করি সুতপাকে। আমি মুক্তি চেয়েছিলাম ওর থেকে, একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। সারা দিনটা খিটখিট করে বেড়াতো, একটুও শান্তিতে থাকতে দিত না। বাইরে কাজ করে এসে বাড়িতে রোজ অশান্তি। তাই ঠিক করে নিলেন এক ঢিলে দুই পাখি মারবেন। আপনার জীবন থেকে সুতপা দেবীকেও সরিয়ে দিলেন, আর ছেলে যাতে মধুবনীকে বিয়ে না করতে পারে ওর পাকাপাকিভাবে জেলে যাওয়ার ব্যবস্থাও করে দিলেন। হ্যাঁ, এসব আমিই করেছি। কিন্তু প্রথমে হাড় চুরির দায়ে ফাঁসানোর ব্যাপারে আমার কিছু জানাই নেই। ওটা ওই চুরি করেছিল। আগে না, ওটা আপনার স্ত্রী সুতপা দেবীরই কাজ। রাখালবাবু, মনে করে দেখুন, আপনাকে সুতপা দেবী নিজেই ফোন করে বলেছিল হাড়টা ওই মধুবনীর বাড়িতে থাকার কথা। উনি বা এটা জানলেন কি করে হাড়টা ঠিক ওর বাড়িতেই আছে? উনি ভেবেছিলেন আমাকে গোয়েন্দা হিসেবে নিযুক্ত করায় আমি নিশ্চয়ই সবার ঘর খুঁজে দেখব যে কোথাও হাড়টা খুঁজে পাওয়া যায় কিনা। তখনই ওই হাড়টা খুঁজে পাওয়া যাবে। কিন্তু তা যখন হলো না, রাখালবাবু, সুতপা দেবী আপনাকে ফোন করে ওই মধুবনীর বাড়ি খোঁজার কথা বলেছিলেন। কিন্তু এসব করার কারণ কি? আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে সুতপা দেবী ভেবেছিলেন যে মধুবনীর সাথে তোমার বাবার সম্পর্ক রয়েছে। ওই চোর অপরাধ দেয় নয়নতারা আর মধুবনীর উপর, এতে আমার কোনো হাত নেই। নয়নতারা দেবীর সাথে গুলিয়ে ফেলে হয়তো মধুবনীকে। হ্যাঁ, পরে সুতপা দেবীও আমাকে বলেছিলেন নয়নতারার কথা। ও জড়িত আছে এই চুরিতে। মধুবনী বাইরের লোক, আর ওকে নিশ্চয়ই নয়নতারা সাহায্য করেছিল। আগেও নাকি ওর চুরির রেকর্ড আছে বাড়িতে।
এই কিছুক্ষণ হবে আমরা বাড়ি ফিরেছি। ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, ওই সাদা কাগজটার কি ব্যাপার বলো তো? ওটা আর এক মজার ব্যাপার। আমি গণেশকে ফাঁদে ফেলার জন্য চিঠিটা লিখেছিলাম। চিঠিতে বলা ছিল, জানি কে সুতপা বসাকের খুনটা করেছে, তাই আমার মুখ বন্ধ করতে টাকা দিতে হবে। কোথায় এসে টাকাটা দিয়ে যাবে সেই ঠিকানাটা এই কাগজে লিখে চৌমাথার মোড়ের পোস্ট বক্সে এসে যেন পোস্ট করে দেয় আমার চিঠিতে বলা ঠিকানায়। আর তারপর কি হলো জানো অজিত? জালে অন্য মাছ পড়ে গেল। দেখি হরিপদ বাবু আসছেন চিঠিটা পোস্ট করতে। তারপর তো সমস্তটাই তুমি জানোই। আর ওই আতরের ব্যাপারটা? ওটা সম্পূর্ণ কাকতালীয় ব্যাপার ধরে নিতে পারো তুমি। সে সব তো ঠিক আছে ব্যোমকেশ, কিন্তু মাঝখান থেকে তোমার লক্ষ্মী লাভটা ফসকে গেল। সবই অদৃষ্ট অজিত, আমরা তো নিমিত্ত মাত্র।